মাদ্রাসার ছাত্রছাত্রীদের শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিয়মিত পড়াশোনা করছো। আজকে আমরা দশম শ্রেণীর রসায়ন বইয়ের দশম অধ্যায় অর্থাৎ খনিজ সম্পদ, ধাতু অধাতু সম্পর্কে আলোচনা করব। এর আগে গত দুটি ক্লাসে আমরা কিন্তু খনিজ সম্পদ, বিশেষ করে ধাতু আলোচনা আমরা করেছি। সেখানে ধাতুর অবস্থান, ধাতু কাকে বলে এবং এই ধাতুগুলো কীভাবে নিষ্কাশন করা যায় সে সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করেছি। তাহলে এই যে ধাতু, ধাতুর উৎস, ধাতু নিষ্কাশন আমরা করলাম, তাহলে নিশ্চয়ই ধাতুগুলোর ব্যবহারও আমাদের জীবনে অনেক, তাই না? অনেকগুলো ধাতু সম্পর্কে আমরা কিন্তু এর আগে আমরা জেনেছি। তাহলে আজকে আমরা করবো কি ধাতুর ব্যবহার, সেখানে বিশেষ করে কি সংকর ধাতু। আজকে যে মূল আলোচনাটুকু সেটুকু হচ্ছে কি সংকর ধাতুর উপর। এখন আমাদের জানার বিষয় হচ্ছে সংকর ধাতু বলতে আমরা কি বুঝি, তাই না? সংকর ধাতু কিন্তু ধাতুই, তবে কি অনেকগুলো ধাতু মিশ্রণ। সংকর মানেই কিন্তু মিশ্রণ। তাহলে সংকর ধাতু কিভাবে তৈরি করা হয়? সাধারণত একাধিক ধাতু, অর্থাৎ যে ধাতুগুলো নিয়ে আমরা সংকর ধাতু তৈরি করব সেই ধাতুগুলোকে প্রথমে একসাথে করা হয়, তারপরে এই ধাতুগুলোকে তাপ দেওয়া হয়। তাপের ফলে ধাতুগুলো কি হয়ে যায়? গলিত হয়ে যায়। আর গলিত হওয়ার সময় এরা কিন্তু কি হয়ে যায়? একসাথে মিশে যায়, পরস্পরের সাথে মিশে যায়। তারপরে এই গলিত ধাতুকে ঠান্ডা করা হয়। ঠান্ডা করলে শক্ত একটা মিশ্র ধাতু পাওয়া যায়, সেটাকে বলছি কি আমরা সংকর ধাতু। আর সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করব যে সংকর ধাতু কি এবং এদের ব্যবহার করব। তোমরা অনেকেই কিন্তু সংকর ধাতু সম্পর্কে এবং এর ব্যবহার সম্পর্কে জানো, ব্যবহার করো, কিন্তু হয়তো আমাদের জানা নাই। আচ্ছা, আমরা এই সংকর ধাতু আলোচনা করার পূর্বে আমরা একটু আরও প্রাচীন যুগের সম্বন্ধে আলোচনা করি, তাই না? আমরা জানি যে প্রাচীনকাল থেকেই কিন্তু কিছু ধাতু ব্যবহার ছিল, তাই না? প্রাচীনকাল থেকেই কিন্তু মানুষ ধাতু ব্যবহার করতো বিভিন্ন অস্ত্রপাতি তৈরিতে, যন্ত্রপাতি তৈরিতে এবং বাসা বাড়িতে অনেক কাজে কিন্তু ধাতু ব্যবহার করতো। বিশেষ করে খ্রিস্টপূর্ব 5000 থেকে 3000 পর্যন্ত সময়কাল, খ্রিস্টপূর্ব 5000 থেকে 3000 পর্যন্ত সময়কালে তামার ব্যবহার ছিল অনেক। তামা দিয়েই সেই প্রাচীনকালের মানুষরা কিন্তু যন্ত্রপাতি বলো, অস্ত্রপাতি বলো, বাসা বাড়িতে বা বিভিন্ন কাজে তামার ব্যবহার করতো, প্রচুর ব্যবহার, তামার ব্যবহার। এই জন্য সময়কালটাকে বলা হয় কি তাম্র যুগ, ঠিক আছে? তারপরে তার ব্যবহার করার পর অনেকদিন ধরে মানুষ ব্যবহার করতো, ব্যবহার করতে করতে তারা এক সময় খেয়াল করলো তামার তৈরি জিনিসপত্র কিন্তু দীর্ঘস্থায়ী হয় না, অর্থাৎ সহজে এগুলো ভেঙে যায়, বা ক্ষণস্থায়ী। এই জন্য তখন থেকে তারা কি করলো, এর একটা বিকল্প ব্যবহার খুঁজতে লাগলো। প্রাচীনকাল থেকেই কিন্তু মানুষ বিজ্ঞান মনস্ক, এক জায়গায় কিন্তু বিজ্ঞান আটকে থাকে না। দীর্ঘ 2000 বছর কিন্তু তামার ব্যবহার শুরু করেছিল মানুষ। তারপরে কি করলো, তামার সাথে খানিকটা টিন মেশালো। তামার সাথে খানিকটা টিন মেশার পর যে ধাতুটা পেল, দেখলো মানুষ এই ধাতুটা হচ্ছে ব্রোঞ্জ, কাঁসা, এটা কিন্তু তামার থেকে অনেক শক্ত, সহজে ভেঙে যায় না। এরপর প্রায় 3000 থেকে 1000, এই 2000 বছর কিন্তু এই ব্রোঞ্জের তৈরি জিনিসপত্র তারা ব্যবহার করতো, ব্যাপকভাবে ব্যবহার করতো। এই জন্য সময়কালটাকে আমরা কি বলি? ব্রোঞ্জ যুগ বলি। তাহলে 3000 থেকে 1000 পর্যন্ত সময়কালটাকে বলছি কি আমরা ব্রোঞ্জ যুগ। এই সময় ব্রোঞ্জের ব্যবহার ছিল ব্যাপক। এইভাবে আস্তে আস্তে মানুষ কি করলো, একটা ধাতুর সাথে অন্য ধাতু মিশিয়ে, অন্য আরও দুটা, কোনো কোনো ক্ষেত্রে দুটা বা তিনটা বা চারটে ধাতু মিশিয়ে এদের ব্যবহারগুলো পর্যবেক্ষণ করতে লাগলো। এরপর পর্যায়ক্রমে অনেকগুলো সংকর ধাতুর ব্যবহার এখন বর্তমানে প্রচলিত আছে। এরকম আমরা কয়েকটা ধাতু সম্পর্কে এখানে আলোচনা করব। প্রথমে আমরা আসছি স্টিল সম্পর্কে। স্টিল সম্পর্কে আছে, এটা কিন্তু সংকর ধাতু,
এটা কিন্তু শঙ্কর ধাতু। এটা মূলত আয়রন। আমরা জানি আয়রনের ব্যবহার কিন্তু আমাদের জীবনে অনেক। বলা হয়ে থাকে যে দেশে যত বেশি আয়রন আছে বা যত বেশি আয়রন ব্যবহার করে, আয়রন থাকলেই তো ব্যবহার বেশি হবে, সেই দেশ তত বেশি উন্নত। আয়রন ছাড়া বর্তমান সভ্যতা কিন্তু আমরা কল্পনাই করতে পারি না। তাই এই আয়রনের সাথে কি করলো 99% আয়রন, তাহলে সেটা খুব সামান্য পরিমাণ, মাত্র 1% কার্বন মিশে তৈরি করলো কি স্টিল, তৈরি করলো কি স্টিল। এটা কিন্তু শুধু আয়রনের তৈরি জিনিসপত্রের চেয়ে অনেক শক্ত, তাই না? তাহলে স্টিল কোথায় ব্যবহার করা হয়? স্টিল ব্যবহার করা হয় রেল লাইনের চাকা, রেল লাইন, ঠিক আছে, তারপরে ইঞ্জিন, জাহাজ, যানবাহন, তারপর ক্রেন, যুদ্ধক্ষেত্রে যে অস্ত্রগুলো ব্যবহার করা হয়, ছুরি, কাঁচি ইত্যাদি তৈরিতে, তারপর চুম্বক তৈরিতে কিন্তু স্টিলের ব্যবহার অনেক। তারপর আসলে কি মরিচাবিহীন ইস্পাত, মরিচাবিহীন ইস্পাত। মরিচাবিহীন ইস্পাতটা কি জিনিস? এটাও মূলত কার্বন, আয়রন। এটাও মূলত আয়রন। এখানে আয়রন কতখানি আছে? 74%। এই আয়রনের সাথে 18% ক্রোমিয়াম আর 8% নিকেল মিশে তৈরি করলো মরিচাবিহীন ইস্পাত। নাম শুনেই বোঝা যাচ্ছে, তাই না? এতে মরিচা লাগে না। লোহার তৈরি জিনিসপত্র কিন্তু সহজে মরিচা লেগে যায়, তখন এটা ব্যবহার করা অসুবিধা হয়ে পড়ে বা সেই জিনিসটা খুব দ্রুত নষ্ট হয়ে যায়। মরিচাবিহীন ইস্পাতে কিন্তু কোনো মরিচা পড়ে না। এই জন্য এই ব্যবহারটা আরও ব্যাপক, এই ব্যবহারটা আরও ব্যাপক। হ্যাঁ, বিশেষ করে কি অস্ত্রোপচারে যে সমস্ত যন্ত্রপাতি তৈরি করা হয় সেগুলো বেশিরভাগই কিন্তু এই মরিচাবিহীন ইস্পাত বা যেটা আমরা বাজারে বলি স্টেনলেস স্টিল ব্যবহার করা হয়। এছাড়া ছুরি, বাসা বাড়িতে ব্যবহৃত চামচ, কাঁটা চামচ ইত্যাদি, তারপরে রান্নাঘরে সিঙ্ক, এগুলোতে, তারপরে রসায়নের পরীক্ষাগারে যে সমস্ত তৈরি লোহার তৈরি জিনিসপত্র ব্যবহার করা হয় সেগুলোতে মরিচাবিহীন ইস্পাতে কিন্তু স্টেনলেস স্টিলের জিনিসপত্রের ব্যবহার কিন্তু বেশি। আচ্ছা, তারপরে আসলে পিতল বা ব্রাশ, এটা মূলত কপার। এটা মূলত কপার। তবে এই কপারের সাথে কি করা হয়? সামান্য পরিমাণে জিঙ্ক মেশানো হয়, তাহলে তৈরি হয় কি কপার, পিতল বা ব্রাশ। আচ্ছা, আমরা একটা জিনিস খেয়াল করে দেখবো, এই যে আমরা সংযুক্তিগুলো দেখছি, উপাদানের সংযুক্তি রয়েছে, এখানে কিন্তু প্রধান ধাতু থাকে যেটা, সেটার পরিমাণটা বা শতকরার পরিমাণটা থাকে কি বেশি। যেমন স্টিলে আয়রনের পরিমাণ বেশি, মরিচাবিহীন ইস্পাতেও আয়রনের পরিমাণ বেশি, পিতলে কপারের পরিমাণ বেশি। এই প্রধান ধাতুর সাথে অন্যান্য যে ধাতুগুলো থাকে এগুলোর পরিমাণ কিন্তু প্রধান ধাতু অপেক্ষাকৃত কমই থাকে। হ্যাঁ, আচ্ছা, পিতলের ব্যবহার কি? পিতলের ব্যবহার কিন্তু আদিকাল থেকেই আমাদের সমাজে বা ব্যবহারিক জীবনে প্রচলিত আছে। আজও বাসা বাড়িতে কিছু পিতলের তৈরি হাঁড়ি, পাতিল, বালতি, তারপরে কলস ইত্যাদি ব্যবহার হয়। বৈদ্যুতিক সুইচ তৈরিতে ব্যবহার করা হয়। আচ্ছা, তারপর দরজার হাতল, এগুলো কিন্তু পিতলের তৈরি হয়ে থাকে। আচ্ছা, কাঁসার ব্যবহার আমরা এর আগে জানলাম, ব্রোঞ্জ যুগের ব্যবহার আমরা দেখেছি। কপারের সাথে 90% কপারের সাথে 10% জিঙ্ক মেশানো, তাহলে হয় কি কাঁসা বা ব্রোঞ্জ। এরপরে আমরা আসছে কি আমাদের অতি প্রয়োজনীয় একটা সংকট ধাতু কি ডুরালমিন। ডুরালমিনটা কি? এটা মূলত অ্যালুমিনিয়াম। এটা মূলত অ্যালুমিনিয়াম। হ্যাঁ, অ্যালুমিনিয়াম দেখা 95%। এই 95% অ্যালুমিনিয়ামের সাথে সামান্য পরিমাণে কপার 4%, তার সাথে ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম এবং আয়রন 1% মিশিয়ে তৈরি করা হয় কি ডুরালমিন। এটা মূলত কি হয় উড়োজাহাজের বডি তৈরিতে ব্যবহার করা হয়। উড়োজাহাজের বডি তৈরিতে ডুরালমিন ব্যবহার, ডুরালমিন ধাতুর ব্যবহার কিন্তু অনেক। তারপর বাইসাইকেলের যে পার্টসগুলো থাকে সেগুলোতেও কিন্তু ডুরালমিন ব্যবহার করা হয়। এটা অপেক্ষাকৃত হালকা কিন্তু অনেক শক্তি, দীর্ঘস্থায়িত্ব অনেক বেশি। আচ্ছা, তারপরে আমাদের আসছে কি আমাদের ব্যবহারিক জীবনে যেগুলো ব্যবহার করা হয় কি স্বর্ণ, তাই না? স্বর্ণের ব্যবহার তো আমাদের আদিমকাল থেকেই প্রচলিত আছে, এখনো আছে, তাই না? তবে এই স্বর্ণের কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে। স্বর্ণের কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে, যেমন 24 ক্যারেট স্বর্ণ, 22 ক্যারেট স্বর্ণ, 21 ক্যারেট স্বর্ণ। এই যে ক্যাটাগরির উপর ভিত্তি করে, এই পয়েন্টের উপর ভিত্তি করে বা এদের শতকরা পরিমাণ ভিত্তি করে কিন্তু স্বর্ণের দাম উঠানামা করে। হ্যাঁ, স্বর্ণের কোয়ালিটি কিন্তু এই ক্যারেটের উপরে নির্ভর করে। যেমন
যেমন যেটা 24 ক্যারেট স্বর্ণ, এটা শুধুমাত্রই কিন্তু স্বর্ণ, এটা শুধুমাত্রই স্বর্ণ 100%। এটা দিয়ে এই 100% স্বর্ণ বা 24 ক্যারেট স্বর্ণ দিয়ে কিন্তু অলংকার তৈরি অসুবিধা নেই। এটার সাথে সামান্য পরিমাণে ভেজাল বা খাদ মিশে স্বর্ণ করা গহনা বা অলংকার তৈরি করা। এই 24 ক্যারেট স্বর্ণ সাধারণত কোথায় ব্যবহার করা? ধরুন মুদ্রা, যে আমরা বলি স্বর্ণ মুদ্রা, তারপর ইলেকট্রনিক সংযোগ তৈরিতে এগুলো 24 ক্যারেট স্বর্ণ ব্যবহার করা। আর আমাদের মূলত যে গয়না বা অলংকার তৈরিতে ব্যবহার করা সেটা কি 22 ক্যারেট 21 ক্যারেট। এর নিচে আরও আছে, তবে যে বললাম যে ক্যারেটের মানের উপর নির্ভর করে কিন্তু স্বর্ণের মানও নির্ভর করে। 22 ক্যারেট স্বর্ণ কোনটা? 91% স্বর্ণ, ঠিক আছে? 91% স্বর্ণের সাথে কপার এবং অন্যান্য ধাতু 8.3% মিশে ব্যবহার করা হয় কি 22 ক্যারেট স্বর্ণ। এটা দিয়ে কিন্তু অলংকার তৈরি করতে এটা বেশি ব্যবহার করা হয়ে থাকে। তারপর থেকে এই 22 ক্যারেটের থেকে অপেক্ষাকৃত কম বা ভেজাল যেখানে বেশি বলি আমরা, সেখানে হলো 21 ক্যারেট স্বর্ণ। সেখানে স্বর্ণ থাকে কত? 87.5%, কপার অন্য থাকে 2.5%, ঠিক আছে? এছাড়াও কিন্তু বাজারে 19 ক্যারেট 18 ক্যারেট এরকম কিন্তু স্বর্ণের প্রচলন আছে। স্বর্ণকাররা আবার নিজেদের ইচ্ছা মতো স্বর্ণের পার্সেন্টেজ দিয়ে স্বর্ণ অলংকার তৈরি করে থাকে। তাহলে আমরা দেখলাম যে সংকর ধাতুগুলার ব্যবহার। তোমরা বাড়িতে এগুলো আলোচনা করবো, আমাদের বই আছে, এগুলো পড়বা, এই পরিমাণে শতকরা পরিমাণগুলো মনে রাখবা, কেননা আমাদের প্রশ্ন হতে পারে স্টেনলেস স্টিল কি সংজ্ঞা হতে পারে। স্টেনলেস স্টিলটা কি? যে 74% আয়রনের সাথে সামান্য পরিমাণ কপার, 18% কপার, 8% নিকেল মিশে যে সংকর ধাতু তৈরি করে তাকে বলা হয় কি স্টেনলেস স্টিল বা মরিচার ইস্পাত। আবার থাকতে পারে স্টেনলেস স্টিলের ব্যবহার কোনটি, আমাদের এমসিকিউ প্রশ্নের মধ্যে থাকতে পারে যে ডুয়ারামনের কপারের শতকরা পরিমাণ কত। এইভাবে কিন্তু অনেক রকমভাবে কিন্তু প্রশ্ন হতে পারে। কাজে আমাদের সম্পূর্ণ জিনিসটা যদি পড়া থাকে তাহলে আমাদের উত্তর দিতে আশা করি অসুবিধা হবে না। তাহলে তোমরা বুঝতে পারছো আমরা আলোচনা করছিলাম মূলত কি খনিজ সম্পদ, ধাতু আর অধাতু নিয়ে। ধাতুর কথায় আমরা কিন্তু বেশি আলোচনা করেছি। ধাতুটা কি, ধাতু কিভাবে কোথায় পাওয়া যায় এবং এই ধাতুটা কিভাবে নিষ্কাশন করা যায়। এরপর আজকে আমরা দেখলাম কি ধাতুর ব্যবহার তথা সংকর ধাতু